আজ আমি ক্ষীরের পুতুল গল্পের শেষ পর্ব পাঠ করে শোনাচ্ছি। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা শুনেছি, প্রথম পর্বে আমরা জেনেছি রাজার দুই রানী, সুয়ো আর দুয়ো। সুয়ো রানী থাকেন রাজপ্রাসাদে, দুয়ো রানী ভাঙা ঘরে। রাজা বাণিজ্য করতে গিয়ে সুয়ো রানীর পছন্দ মতো মানিকের চুড়ি, মতির মালা, সোনার মল, নীল শাড়ি নিয়ে এলেন। কিন্তু রানীর সেই সমস্ত জিনিস গায়ে হলো না। তখন রাজা সভায় গিয়ে মন্ত্রীকে বলল, আশ্চর্য ঘটনা মন্ত্রী, রানীর সমস্ত জিনিস মাপ দিয়ে আনলুম, কিন্তু রানীর গায়ে কিছুই হলো না। কোনোটা ছোট হলো, কোনোটা বড় হলো। তখন রানীর জন্য যে বানর নিয়ে এসেছিল সে বলল, ভাগ্যবতী না হলে দেবকন্যার হাতে বোনা শাড়ি, নাগকন্যার হাতে গাঁথা মালা, মায়ারাজ্যের মায়া গহনা, মায়া শাড়ি পরতে পায় না। রাজা ভাণ্ডারে তুলে রাখো, যাকে বউ করবে তাকে পরিও। বড় রানী বানরকে দুধকলা দিয়ে মানুষ করতে লাগলো, আর ছোট রানীর রাজপ্রাসাদে 700 দাসীর মাঝে দিন কাটতে লাগলো। বড় রানী সব সময় রাজার মহলের দিকে তাকিয়ে কাঁদে। তাই দেখে একদিন বানর তাকে জিজ্ঞাসা করলো, মা তোর কিসের দুঃখ? তখন বড় রানী তার সমস্ত দুঃখের কথা বানরকে জানালো। তখন বানর বলল, মা তুই কাঁদিস না, তোর দুঃখ আমি ঘোচাবো। এই বলে সে রাজার কাছে গিয়ে খবর দিল যে বড় রানীর ছেলে হবে। রাজা শুনে খুব আনন্দিত হলো এবং নিজের গলার মুক্তোর মালা বানরকে উপহার দিল। এর কিছুদিন পর যখন বানর আবার জানালো বড় রানীর দুঃখের কথা, তখন রাজা রাজপ্রাসাদে এনে বড় রানীকে তুলল। তারপর ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর মনের কথা, প্রাণের বন্ধু। ছোট রানী বলে পাঠালেন, মনের কথাকে আসতে বলো, কথা আছে। রানী ডেকেছেন, ডাকিনী বুড়ি তাড়াতাড়ি চলে এলো। রানী বললেন, এসো ভাই, মনের কথা, কেমন আছো? কাছে বসো। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর পাশে বসে বললে, কেন ভাই, ডেকেছ কেন? মুখখানি ভার ভার, চোখের কোণে জল, হয়েছে কি? রানী বললেন, হয়েছে আমার মাথা আর মুন্ডু। সতীন আবার ঘরে ঢুকেছে, সে সোনার শাড়ি পরেছে, নতুন মহল পেয়েছে, রাজার প্রেয়সী রানী হয়েছে। ভিখারিনী দুয়ো রানী এতদিনে সুয়ো রানীর রানী হয়ে রাজমহল জুড়ে বসেছে। বামুন সই দেখে অঙ্গ জ্বলে গেল, আমায় বিষ দে, খেয়ে মরি, সতীনের এ আদর প্রাণে সয় না। ব্রাহ্মণী বললে, ছি ছি সই, ও কথা কি মুখে আনে? কোন দুঃখে বিষ খাবে? দুয়ো রানী আজ রানী হয়েছে, কাল ভিখারিনী হবে। তুমি যেমন সুয়ো রানী তেমনই থাকবে। সুয়ো রানী বললেন, না ভাই, বাঁচতে আর সাধ নেই। আজ বাদে কাল দুয়ো রানীর ছেলে হবে, সে ছেলে রাজ্য পাবে। লোকে বলবে, আহা, দুয়ো রানী রত্নগর্ভা, রাজার মা হল। আর দেখো না, পোড়ামুখী সুয়ো রানী মহারাজা সুয়ো রানী হলো, তবু রাজার কোলে দিতে ছেলে পেলে না। ছি ছি, অমন অভাগীর মুখ দেখে না, নাম করলে সারাদিন উপোস যায়। ভাই, এ গঞ্জনা প্রাণে সবে না, তুই বীজ দে, হয় আমি খাই, নয়তো সতীনকে খাওয়াই। ব্রাহ্মণী বললে, চুপ করো রানী, কে কোন দিকে শুনতে পাবে, ভাব নাকি? চুপি চুপি বিষ এনে দেব, দুয়ো রানীকে খেতে দিও। এখন বিদায় দাও, বিষের সন্ধানে যায়। রানী বললেন, যাও ভাই, কিন্তু দেখো বিষ যেন আসল হয়, খেতে না খেতে বড় রানী ঘুরে পড়বে। ডাকিনী বললে, ভয় নেই গো, ভয় নেই, আজ বাদে কাল বড় রানীকে বিষ খাওয়াবো, জন্মের মতো মা হবার স্বাদ ঘোচাবো, তুমি নির্ভয়ে থাকো। ডাকিনী বিষের সন্ধানে গেল, বনে বনে খুঁজে খুঁজে
ভর সন্ধ্যাবেলা ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে মন্ত্র বশ করে তার মুখ থেকে কালকুট বিষ এনে দিল। ছোট রানী সেই বিষে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মেঠাই গড়লেন। একখানা থালা সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে বললেন, এক কাজ কর, এই বিষের নাড়ু বড় রানীকে বেচে আয়। ব্রাহ্মণী থালা হাতে বড় রানীর নতুন মহলে গেল। বড় রানী বললেন, আয় লো আয়, এতদিন কোথায় ছিলি? দুরানী বলে কি ভুলে থাকতে হয়? ডাকিনী বললে, সে কি গো, তোমাদের খাই, তোমাদের পড়ি, তোমাদের কি ভুলতে পারি? এই দেখো, তোমার জন্য যতন করে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মেঠাই এনেছি। রানী দেখলেন বুড়ি ব্রাহ্মণী বড় যত্ন করে থালা সাজিয়ে সামগ্রী এনেছে। খুশি হয়ে তার দুহাতে দুমুঠো মোহর দিয়ে বিদায় করলেন। ব্রাহ্মণী হাসতে হাসতে চলে গেল। রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন, জিভের স্বাদ গেল। মুগের নাড়ু মুখে দিলেন, গলা কাঠ হলো। মতিচুর মেঠাই খেলেন, বুক যেন জ্বলে গেল। বানরকে ডেকে বললেন, ব্রাহ্মণী আমায় কি খাওয়ালে? গা কেমন করছে, বুঝি আর বাঁচব না। বানর বললে, চল মা, খাটে শুবি, অসুখ সারবে। রানী উঠে দাঁড়ালেন, সাপের বিষ মাথায় উঠল। রানী চোখে আঁধার দেখলেন, মাথা টলে গেল। সোনার প্রতিমা শানের উপর ঘুরে পড়লেন। বানর রানীর মাথা কোলে নিলেন, হাত ধরে নাড়ি দেখলে, চোখের পাতা খুলে চোখ দেখলে, রানী অজ্ঞান, অসাড়। বানর সোনার প্রতিমা বড় রানীকে সোনার কাঠে শুইয়ে দিয়ে ওষুধের সন্ধানে বনে ছুটে গেল। বন থেকে কে জানে কি লতা পাতা, কোন গাছের কি শিকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগলো। রাজবাড়িতে খবর গেল বড় রানী বিষ খেয়েছেন। রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন। রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন। রাজবৈদ্য মন্ত্র আওড়াতে আওড়াতে তারপর এলেন। তারপর রাজার লোক লস্কর, দাসী বাঁদি যে যেখানে ছিল হাজির হলো। বানর বললে, মহারাজ, এত লোক কেন এনেছ? আমি মাকে ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছেন, একটু ঘুমোতে দাও, এত লোককে যেতে বলো। রাজা বিষের নাড়ু পরখ করিয়ে রাজবৈদ্যকে বিদায় করলেন। রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন। বড় রানীর মহলে নিজে রইলেন। 3 দিন 3 রাত বড় রানী অজ্ঞান। 4 দিনে জ্ঞান হলো। বড় রানী চোখ মেলে চাইলেন। বানর রাজাকে এসে খবর দিলে, মহারাজ, বড় রানী সেরে উঠেছেন, তোমার একটি রাজচক্রবর্তী ছেলে হয়েছে। রাজা বানরকে হীরের হার খুলে দিয়ে বললেন, চল বানর, বড় রানীকে আর বড় রানীর ছেলেকে দেখে আসি। বানর বললে, মহারাজ, গণনা করেছি, ছেলের মুখ এখন দেখলে তোমার চক্ষু অন্ধ হবে। ছেলের বিয়ে হলে মুখ দেখো। এখন বড় রানীকে দেখে এসে ছোট রানী কি দুর্দশা করেছে। রাজা দেখলেন বিষের জ্বালায় বড় রানীর সোনার অঙ্গ কালি হয়ে গেছে, পাতাখানার মতো পড়ে আছে। রানীকে আর চেনা যায় না। রাজা রাজবাড়িতে এসে ছোট রানীকে প্রহরীখানায় বন্ধ করলেন আর ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের বার করে দিলেন। তারপর হুকুম দিলেন, মন্ত্রীবর, আজ বড় শুভ দিন, এতদিন পর রাজচক্রবর্তীর ছেলে পেয়েছি। তুমি পথে পথে আলো জ্বালাও, ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখী ডেকে রাজভাণ্ডার লুটিয়ে দাও, রাজ্যে যেন একটিও ভিখারি না থাকে। মন্ত্রী রাজার আজ্ঞায় নগরের পথে পথে আলো দিলেন, ঘরে ঘরে বাজি পোড়ালেন, দিন দুঃখীকে রাজভাণ্ডার লুটিয়ে দিলেন, রাজ্যে জয় জয়াকার হলো। এমনি করে নিত্য নতুন আমোদে দেবতার মন্দিরে পুজো দিয়ে
মা কালীর পায়ে বলি দিয়ে দেখতে দেখতে 10 বৎসর কেটে গেল। রাজা বানরকে ডেকে বললেন, 10 বৎসর তো পূর্ণ হলো, এখন ছেলে দেখাও। বানর বললে, মহারাজ, আগে ছেলের বউ ঠিক করো, তারপর তার বিয়ে দাও, তারপর মুখ দেখো, এখন ছেলে দেখলে অন্ধ হবে। রাজা বানরের কথায় দেশ বিদেশে ভাট পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, একটিও রাজার মনে ধরল না। শেষে পাটলি দেশের রাজার ভাট সোনার কৌটোয় সোনার প্রতিমা রাজকন্যার ছবি নিয়ে এলো। কন্যার অঙ্গের বরণ কাঁচা সোনা, জোড়া ভুরু বাঁকা ধনু, 2টি চোখ টানা টানা, 2টি ঠোঁট হাসি হাসি, এলিয়ে দিলে মাথার কেশ পায়ে পড়ে। রাজার সেই কন্যা পছন্দ হলো। বানরকে ডেকে বললেন, ছেলের বউ ঠিক করেছি, কাল শুভদিন শুভ লগ্নে বিয়ে দিতে যাব। বানর বললে, মহারাজ, কাল সন্ধ্যাবেলা বেহারা দিয়ে বরের পালকি মায়ের দুয়ারে পাঠিয়ে দিও, বরকে নিয়ে বিয়ে দিতে যাব। রাজা বললেন, দেখো বাপু, 10 বৎসর তোমার কথা শুনেছি, কাল ছেলে না দেখালে অনর্থ করব। বানর বললে, মহারাজ, সে ভাবনা নেই, তুমি বেহাই বাড়ি চলে যাও, আমরা কাল বর নিয়ে যাব। রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন, পাছে চক্ষু অন্ধ হয়, সেই ভয়ে তাড়াতাড়ি বেহাই বাড়ি চলে গেলেন। আর বানর নতুন মহলে বড় রানীর কাছে গেল। বড় রানী ছেলের বিয়ে শুনে অবধি পড়ে পড়ে কাঁদছেন আর ভাবছেন, ছেলে কোথা পাবো, এবার রাজাকে কি ছলে ভোলাবো। বানর বললে, মা গো মা, ওঠ, চেলির জোর মাথার টোপর আন, ক্ষীরের ছেলে গড়ে দে, বর সাজিয়ে বিয়ে দিয়ে আনি। রানী বললেন, বাছারে, প্রাণে কি তোর ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কি ছলে ভোলাবি? বাছা, কাজ নেই, ছল করে রাজার প্রেয়সী হলো, সেই পাপে সতীন বিষ খাওয়ালো। ভাগ্যে ভাগ্যে বেঁচে উঠেছি, আবার কোন সাহসে রাজার সঙ্গে ছল করব? বাছা, ক্ষান্ত দে, কেন আর পাপের বোঝা বাড়াস? তুই রাজাকে ডেকে আন, আমি সব কথা খুলে বলি। বানর বললে, রাজাকে পাবো কোথা? 2 দিনের পথ কোণের বাড়ি, রাজা সেখানে গেছেন। তুই কথা রাখ, ক্ষীরের বর গড়ে দে, রাজা পথ চেয়ে আছেন, কখন বর আসবে। বর নাইলে বড় অপমান। মা, তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল বিয়ে দিতে পাঠালি, যদি ষষ্ঠীর কৃপা হয় তবে ষষ্ঠীদাস শেঠের বাছা কোলে পাবি। রানী বানরের ভরসায় বুক বেঁধে মনের মতো ক্ষীরের ছেলে গড়লেন। তাকে চেলির জোর পরালেন, সোনার টোপর পরালেন, জরির জুতো পায়ে দিলেন। বানর চুপি চুপি ক্ষীরের বর পালকিতে তুলে রঙিন ঢাকা নামিয়ে দিলে বরের কেবল 2খানি ছোট পা, 2 পাটি জরির জুতো দেখা যেতে লাগলো। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুললেন। বানর মাথায় পাগড়ি, কোমরে চাদর বেঁধে, নিশে নুড়িয়ে, ঢাক বাজিয়ে, আলো জ্বালিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে গেল। রানী আধারপুরে একলা বসে বিপদভঞ্জন বিঘ্নহরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে 16 কাহার, মশাল নিয়ে মশালধারী, ঢাক ঢোল নিয়ে ঢাকি ঢুলি, ঘোড়ায় চড়ে বরযাত্রী সারা রাত বাঁশি বাজিয়ে, আলো জ্বালিয়ে, ঘোড়া হাঁকিয়ে দিকনগরে এসে পড়ল। দিকনগরে দিঘির ধারে ভোর হলো, মশাল পুড়ে পুড়ে নিবে গেল, ঘোড়া ছুটে ছুটে বেদম হলো, কাহার পালকি বয়ে হয়রান হলো, ঢাক পিটে ঢাকির হাতে খিল ধরল। বানর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিলে। দিঘির ধারে ষষ্ঠী তলায় বরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিলেন। মন্ত্রীকে ডেকে বলে দিলেন, মন্ত্রীমশাই, রাজার হুকুম, বরকে যেন কেউ না দেখে, আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন। রাজার লোকজন দিঘির জলে নিয়ে রেঁধে বেড়ে খেয়ে
তাঁবুর ভিতরে শুয়ে রইল। বটগাছের দিকে এলো না। গাঁয়ের বউ ঝি ষষ্ঠী ঠাকুরনের পুজো দিতে এলে রাজার পাহারাদারেরা হাঁকিয়ে দিলে। সেদিন ষষ্ঠীতলায় ষষ্ঠী ঠাকুরনের পুজো হলো না। ষষ্ঠী ঠাকুরন খিদের জ্বালায় অস্থির হলেন। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলো। বানর মনে মনে হাসতে লাগলো। এমনি বেলা অনেক হলো, ষষ্ঠী ঠাকুরনের মুখে জলবিন্দু পড়ল না। ঠাকুরুন কাঠামোর ভিতর ছটফট করতে লাগলো। ঠাকুরুনের কালো বেড়াল মিউ মিউ করে কাঁদতে লাগলো। বানর তখন মনে মনে ফোন দিয়েটে পালকির দরজা খুলে রেখে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুরন ভাবলেন, আহ, আপদ গেল। কাঠ ফাটা রোদে কাঠামো থেকে বার হয়ে নৈবেদ্যের ছোলাটা কলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন পালকির ভিতর ক্ষীরের পুতুল। ঠাকুরুন আর লোভ সামলাতে পারলেন না। মনে মনে ঘুমপাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। দিকনগরের যখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুমপাড়ানি মাসি পিসি সারা রাত দিকনগরের ষষ্ঠীর দাস শেঠের বাছা ছেলেদের চোখে ঘুম দিয়ে সকালবেলা ঘুমের দেশে রাজার মেয়েকে ঘুম পাড়িয়ে অনেক বেলায় একটুখানি চোখ বুজেছেন। এমন সময় ষষ্ঠী ঠাকুরনের ডাক পড়ল। ঘুমের দেশে ঘুমপাড়ানি মাসি জেগে উঠলেন। ঘুমপাড়ানি পিসি উঠে বসলেন। দুই বোনে ঘুমের দেশ ছেড়ে দিকনগরে এলেন। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ঠাকুরুন, দিন দুপুরে ডেকেছেন কেন? ঠাকুরুন বললেন, বাছারা, এতখানি বেলা হলো, এখনো ভোগ পাইনি। তোরা একটি কাজ কর, দেশে যে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে। আমি ডুলির ভিতর ক্ষীরের পুতুলটি খেয়ে আসি। ষষ্ঠী ঠাকুরনের কথায় মাসি পিসি মায়া করলে দেশের লোক ঘুমিয়ে পড়ল। মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলা ঘরে খোকার দিদি ঘুমিয়ে পড়ল। ষষ্ঠীতলায় রাজার লোকজন, পাঠশালায় গাঁয়ের ছেলেপিলে ঘুমিয়ে পড়ল। রাজার মন্ত্রী হুকোর নল মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়লে। গাঁয়ের গুরু বেত হাতে ঢুলে পড়লেন। দিকনগরে দিনে দুপুরে রাত এলো। মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল গাঁয়ের মাঝে রাস্তার শেয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে রানীর বানর। আর জেগে রইল ষষ্ঠীর দাস বনের বেড়াল, জলের বেড়াল, গাছের বেড়াল, ঘরের বেড়াল। ষষ্ঠী ঠাকুরন তখন ডুলি খুলে ক্ষীরের ছেলে হাতে নিলেন। ক্ষীরের গন্ধে গাছ থেকে কাঠবেড়ালি নেমে এলো, বন থেকে বন বেড়াল ছুটে এলো, জল থেকে উদবেড়াল উঠে এলো, কুনো বেড়াল কোন ছেড়ে ষষ্ঠীতলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুরন ক্ষীরের ছেলের 10টি আঙ্গুল বেড়ালদের খেতে দিলেন। নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক, পিঠ, মাথা খেয়ে ক্ষীরের 2টি কান মাসি পিসির হাতে দিয়ে বিদায় করলেন। মাসি পিসি ঘুমের দেশে চলে গেলেন। দিকনগরের দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল। গাঁয়ের ভিতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল। ষষ্ঠী ঠাকুরন তাড়াতাড়ি মুখ মুছে কাঠামোয় ঢুকতে যাবে, এমন সময় বানর গাছ থেকে লাফিয়ে পড়ে বললেন, ঠাকুরুন, পালাও কোথা? আগে ক্ষীরের ছেলে দাও। চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে, দেশ বিদেশে কলঙ্ক রটাবো। ঠাকুরুন ভয় পেয়ে বললেন, আহ মরো, এ মুখ পোড়া বলে কি? সর সর, আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে। বানর বললে, তা হবে না, আগে ছেলে দাও, তবে ছেড়ে দেব, নয়তো কাঠামো শুদ্ধ আজ তোমায় দিঘির জলে ডুবিয়ে যাব। দেবতা হয়ে ক্ষীর চুরির শাস্তি হবে। ঠাকুরুন লজ্জায় মরে গেলেন। ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, বাছা চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে? তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, ফিরে পাবো কোথা? ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে। তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দিগে যা।
আমার বরে দুয়োরানি তাকে আপনার ছেলের মতো দেখবে। এখন আমায় ছেড়ে দে। বানর বললে, কই ঠাকরুন, বটতলায় তো ছেলেরা নেই, আমায় দিব্যচক্ষু দাও, তবে তো ষষ্ঠীর দাস শেঠের বাচ্চাদের দেখতে পাবো। ষষ্ঠী ঠাকরুন বানরের চোখে হাত বোলালেন, বানরের দিব্যচক্ষু হলো। বানর দেখলে ষষ্ঠীতলায় ছেলের রাজ্য, সেখানে কেবল ছেলে, ঘরে ছেলে, বাইরে ছেলে, জলে স্থলে, পথে ঘাটে, গাছের ডালে, সবুজ ঘাসে, যেদিকে দেখে সেদিকেই ছেলের পাল। মেয়ের দল, কেউ কালো, কেউ সুন্দর, কেউ শ্যামলা, কারো পায়ে নুপুর, কারো কাঁকালে হেলে, কারো গলায় সোনার দানা, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঝুমঝুমি ঝুমঝুম করছে, কেউ বা পায়ের নুপুর বাজিয়ে বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে বেড়াচ্ছে, কারোর পায়ে লাল জুতুয়া, কারোর মাথায় রাঙা টুপি, কারোর গায়ে ফুলদার লক্ষ টাকার মলমলি চাদর। কোনো ছেলে রোগা রোগা, কোনো ছেলে মোটা সোটা, কেউ দস্যি, কেউ লক্ষ্মী। একদল কাঠের ঘোড়া টকবক হাঁকাচ্ছে, একদল দিঘির জলে মাছ ধরছে, একদল বাঁধের জলে নাইতে নেমেছে, একদল গাছের তলায় ফুল কুড়োচ্ছে, একদল গাছের ডালে ফল পাড়ছে। চারিদিকে খেলাধুলা, মারামারি, হাসি কান্না। সে এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য। সেখানে কেবল ছোটছুটি, কেবল খেলাধুলা। সেখানে পাঠশালা নেই, পাঠশালের গুরু নেই, গুরুর হাতে বেত নেই। সেখানে আছে দিঘির কালো জল, তার ধারে সরবন, তেপান্তর মাঠ, তারপরে জাম কাঁঠালের বাগান, গাছে গাছে ন্যায্ঝোলা টিয়া পাখি, নদীর জলে গোল চোখ বোয়াল মাছ, কচু বনে মশার ঝাঁক। আর আছেন বনের ধারে বনগা মাসি, মাসি পিসি, তিনি খইয়ের মোয়া গড়েন। ঘরের ধারে ডালিম গাছটি, তাতে প্রভু নাচেন। নদীর পাড়ে জন্তি গাছটি, তাতে জন্তি ফল ফলে। সেখানে নীল ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে। গৌর দেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি যাচ্ছে। ছেলেরা সেই নীল ঘোড়া দিয়ে, সেই সোনার ময়ূর দিয়ে ঘোড়া সাজিয়ে, ঢাক মৃদং ঝাঁঝর বাজিয়ে, ডুলি চাপিয়ে কমলাপুলির দেশে পুঁটি রানীর বিয়ে দিতে যাচ্ছে। বানর কমলাপুলির দেশে গেল। সে টিয়া পাখির দেশ, সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখি। তারা দাঁড়ে বসে ধান খোঁটে, গাছে বসে ক্যাচম্যাচ করে, আর সে দেশে ছেলেদের নিয়ে খেলা করে। সেখানে লোকেরা গাই বলদে চাষ করে, হিরে দিয়ে দাঁত ঘষে। সে এক নতুন দেশ, সেখানে নিমেষে সকাল, পলকে সন্ধ্যা হয়। সেই দেশের কাণ্ডই এক। ঝুরঝুরে বালির মাঝে চিকচিক জল, তারি ধারে এক পাল ছেলে দোলায় চেপে ছপন করি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে। কারোর পায়ে মাছের কাঁটা ফুটেছে, কারোর চাঁদ মুখে রোদ পড়েছে। জেলেদের ছেলে জাল মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো, নদীতে বান এলো। অমনি সেই ছেলের পাল, সেই কাঠের দোলা, সেই ছপন করি ফেলে কোন পাড়ায় কোন ঘরের কোণে ফিরে গেল। পথের মাঝে তাদের মাছগুলো চিলে কেড়ে নিল, কোলা ব্যাং ছিপগুলো টেনে নিলে। খোকাবাবুরা ক্ষিপ্ত হয়ে ঘরে এলেন, মা তপ্ত দুধ জুড়িয়ে খেতে দিলেন। আর সেই চিকচিকে জলের ধারে ঝুরঝুরে বালির চরে শিব ঠাকুর এসে নৌকা বাঁধলেন। তার সঙ্গে 3 কন্যে। এক কন্যে রাঁধলেন, বাড়লেন, এক কন্যে খেলেন, আর এক কন্যে না পেয়ে বাপের বাড়ি গেলেন। বানর তার সঙ্গে বাপের বাড়ির দেশে গেল। সেখানে জলের ঘাটে মেয়েগুলি নাইতে নেমেছে, কালো কালো চুলগুলি ঝাড়তে লেগেছে। ঘাটের দুপাশে 2 রুই কাতলা ভেসে উঠল। তার একটি গুরু ঠাকুর নিলেন, আর একটি নায়ে ভরা দিয়ে
টিয়ে আসছিল সেই নিলে। তাই দেখে ভোঁদর টিয়েকে এক হাত নিয়ে আর মাছকে এক হাতে নিয়ে নাচতে আরম্ভ করলে। ঘরে দুয়ারে খোকার মা খোকা বাবুকে নাচিয়ে নাচিয়ে বললেন, ওরে ভোঁদর, ফিরে চা, খোকার নাচন দেখে যা। বানর দেখলে ছেলেটি বড় সুন্দর, যেন সোনার চাঁদ। তাড়াতাড়ি ছেলেটিকে কেড়ে নিলে। অমনি ষষ্ঠীতলার সেই স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল। ন্যায্যলা টিয়া পাখি আকাশ সবুজ করে কোন দেশে উড়ে গেল। শিব ঠাকুরের নৌকা কোন দেশে ভেসে গেল। ঘাটের মেয়েরা ডুরে শাড়ি ঘুরিয়ে পড়ে চলে গেল। ষষ্ঠীর দেশে কুনো বেড়াল কোমর বেঁধে শাশুড়ি ভোলাতে উড়িকি ধানের মুড়কি নিয়ে, 4 মিনসে কাহার নিয়ে, 4 মাগি দাসীর সঙ্গে আম কাঁঠালের বাগান দিয়ে পুঁটিরানীকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে যেতে আমতলার অন্ধকারে মিশে বলছেন, রানী ওঠ, চেয়ে দেখ, তোর কোলের বাছা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন। দুয়ারে শুনলেন দাসীরা ডাকছে, ওঠো গো রানী, ওঠো, পাটের শাড়ি পরো, বউ বেটা বরণ করো গে। রানী পাটের শাড়ি পরে বাইরে এলেন। এসে দেখলেন সত্যিই রাজা বউ বেটা এনেছেন। হাসি মুখে বর কনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনের ক্ষীরের ছেলের কথা মনে রইল না। ভাবলেন, ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছি। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন। সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন, আর ছেলের বউকে মায়ারাজ্যের সেই 8000 মানিকের 8 গাছি চুড়ি, 10 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। কন্যের হাতে মানিকের চুড়ি যেন রক্ত ফুটে পড়ল। পায়ের মল রিনিঝিনি বাজতে লাগলো, ঝিকমিক জ্বলতে লাগলো। হিংসে ছোট রানী বুক ফেটে মরে গেল।